হায়দরাবাদ হাউজে একান্ত বৈঠকে মোদি শেখ হাসিনা। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, প্রশ্ন কাদেরের। এদিকে রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। জানাবো রাসেলস ভাইপার আতঙ্ক নিয়ে যা বলল বন বিভাগ। এদিকে বৃষ্টি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি। এবং সর্বশেষ জানাবো ঘরের শত্রুদের কাছে আওয়ামী লীগ হেরেছে বারবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হায়দরাবাদ হাউজে একান্ত বৈঠকে মোদি শেখ হাসিনা। ভারতের হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকে বসেছেন। দুপুর 12:30টার দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা, যেখানে লাল কালিচে সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় শেখ হাসিনাকে। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেবেন। পরে হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, প্রশ্ন কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা চাঁদা তুলে ভাত খাবে, চাঁদা তুলে পরিবার চালাবে। ব্যবসা করলে তো আপত্তি নেই, সৎ ব্যবসা করলে আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। নির্দ্বিধায় বলতে পারি, বাঙালির জীবনে দুটি শ্রেষ্ঠ অর্জন, তা আওয়ামী লীগের হাত ধরে। আগামীর জন্য আওয়ামী লীগের নতুন বার্তা কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের বার্তা নতুন কিছু না, আমরা আমাদের পার্টির নির্বাচনী ইস্তেহার দিয়েছি, সেই ইস্তেহার বাস্তবায়ন। আমরা একদিক থেকে বলতে পারি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি। এটা আমাদের অঙ্গীকার। আমাদের অনেক উন্নয়ন কাজ চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, MRT লাইন 1 ও 5, মাতারবাড়ি, পায়রা, রূপপুর, এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে। এটাই দায়িত্ব ও কর্তব্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সঙ্গে ছিলাম, আছি ও থাকবো। রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামান্তলাল সেন। নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনামের স্টক খালি না থাকে সেই নির্দেশনা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনাম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতে অ্যান্টিভেনামের ঘাটতি থাকা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। রাসেলস ভাইপার আতঙ্ক নিয়ে যা বলল বন বিভাগ। দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেরার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত তুলে ধরেছেন বাংলাদেশ বন বিভাগ। বন বিভাগ বলেছে, ওই গত 10 বছর আগেও এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার তেমন চোখে পড়তো না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। রাসেলস ভাইপার স্বভাবতই কিছুটা তেজি। এটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ থেকে ভয়ে আক্রমণ করে। এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী। যে সকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন শঙ্খচূড়, খইয়া গোকড়া, কালাজ বা কেউটে, শঙ্খিনী, রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে।
বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধককুল, বনবিড়াল, মেছো বিড়াল এরাও রাসেলস ভাইপার খেয়ে থাকে। এছাড়াও তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এই সাপ খেতে পারে। বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতার কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্র এ সকল শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে রাসেলস ভাইপার অত্যাধিক হারে প্রকৃতিতে বেড়ে গেছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন। দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। আতঙ্কিত হবেন না, রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়। বৃষ্টি কমার সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি। পাহাড়ি ঢল কম নামায় সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা ও বোলাই নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্ভরপুর ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের মানুষরা এখনো ভোগান্তিতে রয়েছেন। কারণ নদ নদীর পানি কমলেও তাদের বসত ভিটা থেকে এখনো পানি কমেনি। এমনকি নিম্নাঞ্চলে তলিয়ে যাওয়া গ্রামীণ সড়কগুলো থেকেও পানি নামেনি। খোঁজ নিয়ে জানা যায়, গত 6 থেকে 7 দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বাড়ে। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের পাশাপাশি পৌর শহরের নিচু এলাকায় পানি ঢোকে। তবে এরই মধ্যে শহরের নিচু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চল থেকে পানি নামেনি। ফলে পরিবার নিয়ে এখনো পানিবন্দী অবস্থায় আছেন জেলার 5 লাখ মানুষ। এদিকে বন্যার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের 515টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে 25,000 মানুষ উঠেছে। কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে এরই মধ্যে বিশুদ্ধ পানি ও খাদ্য সহায়তা চরম সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রে আসা মানুষরা বলেন, পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছি না। সেই সঙ্গে যা খাদ্য সহায়তা আসে সেগুলো কেউ পায়, কেউ পায় না। তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা রনি মিয়া বলেন, ঢলের পানি ঘরের ভেতরে, তারপরও আশ্রয় কেন্দ্রে যায়নি ভিটামাটির মায়ায়। বিশম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা সুরজ মিয়া বলেন, সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষরা বন্যায় সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে। এই বন্যা থেকে আল্লাহ কবে যে মুক্তি দেবেন। সদর উপজেলার জগন্নাথপুরের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, আশ্রয় কেন্দ্রে এসে বিশুদ্ধ পানি পাচ্ছি না, পর্যাপ্ত খাবার পাচ্ছি না, সত্যি অনেক কষ্টে আছি এই বন্যায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার বলেন, বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতি উন্নীত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চেরাপঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে নদীর পানি, উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জে সুরমা নদীর পানি 16 খার পয়েন্টে বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরের শত্রুদের কাছে আওয়ামী লীগ হেরেছে বারবার। আগামী 23শে জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্য এবং আবেগের নাম। আওয়ামী লীগকে ঘিরেই বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের উন্নয়ন। আওয়ামী লীগ যখন জিতেছে তখন সারা বাংলাদেশ জিতেছে। আওয়ামী লীগ যখন হেরেছে তখন সারা বাংলাদেশ যেন পরাজিত হয়েছে। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগই হারেনি, বাংলাদেশও হেরে গিয়েছিল। বাংলাদেশকে আবার একটি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছিল। বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগ যখনই বিপর্যস্ত হয়েছে, সংকটে পড়েছে, সেটি কোনো কারণে শক্তির কারণে নয়। আওয়ামী লীগ বারবার হেরেছে ঘরের শক্তিদের বিশ্বাসঘাতকতার, ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে। এইটাই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দলটি তার 75 বছরের জীবনে কখনোই ক্ষমতাচ্যুত হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া কখনো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা যায়নি, বরং আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছে। আর এই ষড়যন্ত্রের সূতিকাগার ছিল আওয়ামী লীগের ভেতরে। আমরা যদি 75-এর 15ই আগস্টের পটভূমির কথা বিশ্লেষণ করি তাহলে দেখব 75-এর 15ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনার ষড়যন্ত্র হয়েছিল আওয়ামী লীগের ভেতরেই। খুনি খন্দকার মোস্তাক এবং তার দোসররা আত্মস্বীকৃত খুনিদের সাথে হাত মিলিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু রক্তের সিঁড়ি বেয়ে তারা বঙ্গভবনে গিয়েছিল এবং শপথ গ্রহণ করেছিল। খুনি মোস্তাকের নেতৃত্বে সেদিন যদি ওই অবৈধ সরকার গঠিত না হতো তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম ভাবে লেখা হতো। শুধু তাই নয়, আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা যখন দেশে প্রত্যাবর্তন করেন তখন ষড়যন্ত্র হয়েছে ভেতর থেকে। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল গঠন আওয়ামী লীগকে দুর্বল করে ক্ষতিগ্রস্ত করেছে। বাকশালের কারণে আওয়ামী লীগ 1991 সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি বলে অনেকে মনে করেন। সেই ষড়যন্ত্র হয়েছে ভেতর থেকে।
1986 সালে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আওয়ামী লীগের ভেতর থেকে। ডক্টর কামাল হোসেন গংরা সেই সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করেছিল। 2007 সালের 1/11 সময় আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্রকারীরা সংস্কার প্রস্তাবের নামে মাইনাস শেখ হাসিনা প্রস্তাব বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তৃণমূলের শক্তি এবং শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ কখনো বাইরের শক্তির কাছে পরাজিত হয় না। ঘরের শত্রুরাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে চারপাশে যে স্তব এবং চাটুকারা ভিড় করে তারাই মোস্তাক হিসেবে আবির্ভূত হয়। আওয়ামী লীগ বারবার নতুন নতুন নানা রূপে মোস্তাকের আবির্ভাব ঘটে। এই মোস্তাকরাই আওয়ামী লীগের সর্বনাম ডেকে আনে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এখন আবার নব্য মোস্তাকের আনাগোনা। অতীত থেকে তাই আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে, মোস্তাকদের কাছ থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।